হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আড্ডা উইথ নির্মল। আমার সাথে আমার একটা আড্ডায় তোমাদের সবাইকে স্বাগত। সো আজকেও খুব গুরুত্বপূর্ণ একটা টপিক তোমাদের সাথে শেয়ার করব। আমার যে কিডনি ট্রান্সপ্লান্ট অপারেশনটা হয়েছে, এই অপারেশনের আগে আমাদেরকে এই যে কী কী প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়েছে, সেই সমস্ত প্রসেস আজকে তোমাদের সাথে শেয়ার করব। আই হোপ এই ভিডিওটা তোমাদের কাজে লাগবে। তো এই প্রসেসটা শুরু করার আগে তোমাদের বলে রাখি যে সাধারণত দু ধরনের ট্রান্সপ্লান্ট হয়ে থাকে। একটা হচ্ছে রিলেটেড ট্রান্সপ্লান্ট আর একটা হচ্ছে নন রিলেটেড ট্রান্সপ্লান্ট। আর একটা ট্রান্সপ্লান্ট হয় সেটা হচ্ছে ক্যাডাভার ট্রান্সপ্লান্ট, সেটা নিয়ে আমি অন্যদিন অন্য কোনো একটা ভিডিওতে বলবো। তো এই রিলেটেড মানে হচ্ছে কি ব্লাড রিলেশনের মধ্যে, আর নন রিলেটেড হচ্ছে যে ব্লাড রিলেশন নয় এমন একটা ট্রান্সপ্লান্ট। তো আজকাল কিন্তু রিলেটেড ট্রান্সপ্লান্টের পাশাপাশি নন রিলেটেড ট্রান্সপ্লান্টও অনেক হচ্ছে। আমারও সেরকমই, আমারও যেমন নন রিলেটেড ট্রান্সপ্লান্ট। তো চলো এবার দেরি না করে শুরু করি। এবার যদি সময়ের কথা বলি, সেক্ষেত্রে যদি রিলেটেড ট্রান্সপ্লান্ট হয় সেক্ষেত্রে কিন্তু সময়টা অনেক কম লাগে, অনেক মানে অনেকই কম। যদি সমস্ত এই যে ডকুমেন্টস ঠিকঠাক ঠিক সময়ে সাবমিট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু 1 মাসের মধ্যেই এই রিলেটেড ট্রান্সপ্লান্টের সমস্ত কিছু প্রসিডিওর কমপ্লিট হয়ে যায় এবং হাতে এনওসি মানে পাওয়া যায়। আর আমার একজন চেনা পরিচিত যার সাথে আমার একই সাথে ট্রান্সপ্লান্ট হয়েছিল, ওনাকে ওনার বাবা কিডনি দিয়েছিলেন। তো ওনার সময় লেগেছিল 1 মাস 15 দিন, 10-15 দিন মতো, 1 মাস 10-15 দিনের মধ্যে ওনার সমস্ত কিছু কমপ্লিট হয়ে যায়। সেক্ষেত্রে নন রিলেটেড ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে একটু বেশি সময় লাগে, কখনো সেটা 4-5 মাস, কখনো 6-7 মাস, কখনো 8-9 মাস এরকম সময় লাগে। তো এটা ডিপেন্ড করে, যেহেতু অনেক সময় এক্ষেত্রে কি হয়, নন রিলেটেড ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে প্রসেসটা একটু লম্বা, এক্ষেত্রে ভেরিফিকেশনও হয়, তারপর ডকুমেন্ট সাবমিশনেও একটু সময় লাগে, সেগুলো ভেরিফাই হতেও সময় লাগে। সেই জন্য নন রিলেটেড ট্রান্সপ্লান্টে একটু বেশি সময় লাগে। তো চলো এবার দেরি না করে এবার আমি আমার যে প্রসেস সেটা তোমাদের সাথে শেয়ার করি। সো আমার এই কিডনি ট্রান্সপ্লান্টটা হয়েছে কলকাতার মুকুন্দপুরের আর এন টেগোর হসপিটালে ডক্টর প্রতীক দাসের আন্ডারে। তো ওনাকে যখন দেখিয়েছিলাম, তো উনি যখন ট্রান্সপ্লান্টের কথা বলেন, আর ওনাকে যখন মানে ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে উনি প্রথমে কি করেন, উনি বলেন যে ডোনারকে নিয়ে আসতে, মানে উনি একবার ডোনারকে নিজের চোখে দেখতে চান আর কি। দুবার ক্ষেত্রেই সেম জিনিস হয়েছিল। দুবার এই কারণে বলছি, কারণ আমার প্রথমে ট্রান্সপ্লান্ট ট্রাই করা হয়েছিল আমার মায়ের সাথে। আমার মায়ের সাথে আমরা এবিও ইনকম্প্যাটিবল ট্রান্সপ্লান্টের জন্য গিয়েছিলাম, মানে আমার মায়ের বি পজিটিভ, আমার ই পজিটিভ। তো প্রথমে ক্রস ম্যাচিং আর এইচএলএ টাইপিং এত সমস্ত কিছু মানে নর্মাল এসেছিল, মানে একদম 100% ম্যাচ করে গেছিলো আমাদের মায়ের সাথে আমার ক্রস ম্যাচিং টেস্টে। বাট ফার্দার টেস্ট করাতে গিয়ে ডিটিপি স্ক্যানে মায়ের কিডনির দুটো সাইজই ছোটো ছিল, তো নর্মালের তুলনায়, আর কিছু সিস্ট ছিল। তো এই দুটো কারণেই ডক্টর রিজেক্ট করে দেন আমার মায়ের ক্ষেত্রে। তো সেকেন্ড টাইম যখন ট্রান্সপ্লান্টের জন্য যায়, তখন সেকেন্ড টাইমে যাওয়ার পর, সেটা তো যেহেতু নন রিলেটেড ছিল, তখন উনি কি বলেন, উনি প্রথমে দেখেন, তারপর দেখার পর উনি আমাদেরকে একটা ফার্দার মিটিংয়ের জন্য উনি পাঠিয়ে দেন। এবার বাইরে ওনার যে সেক্রেটারি থাকে, ওনার সেক্রেটারির সাথে কথা বলার পর উনি বললেন যে আপনাদের হসপিটাল থেকে ফোন করা হবে, সেই ডেটে আপনারা চলে আসবেন। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, এই যে এই পুরো প্রসেসটাতে একটা জিনিস সব থেকে বেস্ট জিনিস হচ্ছে, সেটা হচ্ছে যে পেশেন্টকে কোথাও যেতে হয় না। এই পুরো প্রসেসটাতে পেশেন্টকে লাগে না কোনো জায়গাতেই। লাগে তিনজনকে, এক হচ্ছে পেশেন্টের গার্জেন, আর ডোনার, আর ডোনারের গার্জেন, এই তিনজনকে পুরো প্রসেসটাতে লাগে। বাট পেশেন্টকে কোনো জায়গাতেই কোথাওই যেতে হয় না। এটা একটা কিন্তু খুব ভালো দিক। আর যদিও লাগে, সেগুলো হচ্ছে সিগনেচারগুলো লাগে, সেগুলো তো পেশেন্টের যে গার্জেন সে তো বাড়িতে এসে অবভিয়াসলি করিয়ে নিতে পারবে। তো এই হচ্ছে চাপ, মানে পেশেন্টকে কোথাও যেতে হয় না, একটা কিন্তু খুব ভালো দিক। তো উনি বললেন যে এরকম আপনাদের হসপিটাল থেকে একটা ফোন করা হবে, তারপর আপনাদেরকে সেই ডেটে হসপিটালে যেতে হবে। সো তারপর ফাইনালি হসপিটাল থেকে কল আসলে ওখানে আমার গার্জেন এবং ডোনারের গার্জেন তিনজন মিলে ওখানে যায়, এবং যার পর ওখানে দেখে একটা প্রাইমারি মিটিং হয় ওখানে, প্রাইমারি অর্গান ট্রান্সপ্লান্ট মিটিং। এবং ওখানে একটা প্যানেল ছিল, এবং প্যানেলের ওখানে হসপিটালের স্টাফও ছিল, কিছু প্রশাসনিক স্টাফও ছিল, এবং তার সাথে স্বাস্থ্য ভবনেরও কিছু স্টাফ ছিল। আমাদেরকে তো এরকমই বলা হয়েছিল ওখানে। তো বেশিরভাগ কিন্তু হসপিটালের স্টাফই ছিল। তো ওনারা নর্মালি কিছু কোয়েশ্চেন করেন যে আপনি স্বইচ্ছায় দিচ্ছেন কিনা কিডনি, এরকম কিছু কিছু মানে কোনো রকম আপনি কিভাবে চেনেন ওকে, কি সম্পর্ক, এই নর্মাল কিছু কোয়েশ্চেন ওনাকে করা হয়, আমাদের তিনজনকেই করা হয়। এবং তারপর ওনাদেরকে একটা ফর্ম দেওয়া হয়, ঠিক এরকম প্রাইমারি মিটিংয়ে একটা ফর্ম দেওয়া হয়। এই ফর্মে এখানে চারজনকার ডিটেলস লেখা থাকে, পেশেন্টের গার্জেন, ডোনারের গার্জেন, চারজনকার ডিটেলস লেখা থাকে। আর নিচে ওখানে যারা প্রেজেন্ট ছিলেন সেই তাদের স্টাফেদের সিগনেচার দেওয়া থাকে। তো এটা মেনলি প্রাইমারি মিটিং ফর অর্গান ট্রান্সপ্লান্ট, এরকম একটা ফর্ম দেওয়া থাকে স্ট্যাম্পের সামনে। সো প্রাইমারি মিটিংয়ে অর্গান ট্রান্সপ্লান্ট ফর্মটা পাওয়ার পর ওনারা আরেকটা ফর্ম দেন, সেটা হচ্ছে এরকম একটা লিস্ট দেন, সেখানে ওখানে 3টে অ্যাডভোকেটসের নাম এবং ফোন নাম্বার দেওয়া থাকে, এবং ওনারা বলেন যে এদের সাথে কন্ট্যাক্ট করে নিতে। তো এগুলো সবই হচ্ছে আলিপুর কোর্টের এগুলো উকিল। তো আমরা কন্ট্যাক্ট করেছিলাম কোয়েল ম্যামের সাথে। তো ওনার সাথে কন্ট্যাক্ট করি, তখন উনি আমাদেরকে ওখানে আসতে বলেন কোর্টে। আর তার সাথে উনি ফোনেও কিছু ডকুমেন্টস চেয়ে নেন আর কি, চারজনকারেরই।
নর্মাল যেমন আধার কার্ড, ভোটার কার্ড, এগুলো ফোনে ফোনেই চেয়ে নিয়েছিলেন উনি, মানে যাতে উনি আগে থেকে পেপারসগুলো রেডি করে রাখতেন আর কি। তারপর ওখানে যাওয়ার পর উনি তারপর অ্যাজ ইউজুয়াল বললেন যে পুরো ব্যাপারটা কী হবে। উনি বললেন যে আপনাদের তিনজনকে জাজের সামনে নিয়ে যাওয়া হবে এবং জাজ আপনাদের কোয়েশ্চেন করবে, এবং কোয়েশ্চেন করার পর উনি স্যাটিসফাই থাকলে, সব কিছু ঠিকঠাক থাকলে উনি আপনাদের অ্যাপ্রুভ করে দেবেন এটা। তো নর্মালি সব কিছু উনি বলে দেন, এই সব জিনিসপত্র এরম এরম কোয়েশ্চেন করবেন, উনি সব কিছু বলে দেন। এবং আলটিমেটলি তারপর জাজের কাছে নিয়ে গেলে তারপর উনি সব কিছু জিজ্ঞেস করে তারপর ফাইনালি উনি অ্যাপ্রুভাল দিয়ে দিলেন। তো ওনার দেওয়ার পর 4টে মেন ওখানে 4জনকার নামে অ্যাফিডেভিট তৈরি হয়, একটা ডোনারের নামে, একটা ডোনারের গার্জেনের নামে, একটা রিসিপেন্টের নামে, একটা রিসিপেন্টের গার্জেনের নামে। এই 4টে অ্যাফিডেভিট নিয়ে আমাদেরকে তখন আবার হসপিটালে গিয়ে যে লিগাল সেল আছে সেই লিগাল সেলে জমা দিতে হয়। আর এই পুরো প্রসেসটাই হসপিটালে দেখে লিগাল সেল। তো লিগাল সেলে যখন জমা দেওয়া হয় তখন ওনারা আবার বলেন ডক্টরের কাছে যেতে, একটা পেপার্স দিয়ে দেন, মানে পেপার্স দেওয়ার পর যে কোর্ট থেকে অ্যাপ্রুভাল চলে এসছে এবং তারপর উনি ডাক্তারের সাথে দেখা করতে বলেন। আর এক্ষেত্রে একটা কথা বলে রাখি যে কোর্টে আমরা গেছিলাম সেই প্রথমবার যে এই প্রসেসটা হয়েছিল অ্যাফিডেভিট বানাতে, এই পুরো প্রসেসটাতে আমাদের 6,000 টাকা খরচা হয়েছে, মানে উকিলকে 6,000 টাকা দিতে হয়েছে। প্রথমবার এই কারণে বলছি কারণ আমাদেরকে আরেকবার কোর্টে যেতে হয়েছে। সেক্ষেত্রে যারা রিলেটেড ট্রান্সফার হয় তাদের ক্ষেত্রে একবারই কোর্টে যেতে হয়, কিন্তু যারা নন রিলেটেড ট্রান্সফার হয় তাদেরকে 2বার কোর্টে যেতে হয়। তো ফাইনালি ওই 4টে এফিডেভিট লিগাল ছিল জমা দেওয়ার পর তখন আমাদেরকে আবার ডক্টরের কাছে দেখাতে বলেন। তো ডক্টরের কাছে যখন আমরা দেখাই তখন উনি ওই 2টো ফর্ম দিয়ে দেন টেস্টের জন্য, একটা ডোনারের জন্য একটা ফর্ম, একটা রিসিপেন্টের জন্য একটা ফর্ম, যেটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি যে ডোনার আর রিসিপেন্টের কী কী টেস্ট হয়। তো উনিও টেস্টগুলো করতে দিলেন। প্রাইমারিলি 3টে টেস্ট দেন, সেটা হচ্ছে যে প্রিক্যাজ প্রোফাইল, এইচএলএ টাইপিং আর ক্রস ম্যাচ, এই 3টে মেন। এই 3টে হওয়ার পর যখন এই 3টে ওকে থাকে তখনই ফার্দার যে টেস্টগুলো হয় সেই টেস্টগুলো করতে দেন। তো ইসিজি, ইকো, ডিটিপি স্ক্যান, এইসব এনজিওগ্রাফি, রেনাল এনজিওগ্রাফি, এই সমস্ত কিছু। তো আমরা প্রথমে 3টে করাই, 3টের পড়ার পর দেখানোর পর উনি বলেন যে ঠিক থাকে, মানে ওকে হওয়ার পর তখন ফার্দার টেস্টগুলো করেন। তো পুরো টেস্টগুলো করিয়ে নিই ওখানে। তো পুরো টেস্টগুলো করানোর পর যখন ডক্টরকে দেখানো হয় সমস্ত রিপোর্ট, তো উনি রিপোর্ট দেখে, নেফ্রোলজিস্ট যিনি উনি দেখে, মানে ডক্টর প্রতীক দাস, উনি দেখে অ্যাপ্রুভ করে দিলেন, মানে ট্রান্সপ্লান্টের জন্য হ্যাঁ সব কিছু ম্যাচ করে গেছে। সো নেফ্রোলজিস্টে যখন এই অ্যাপ্রুভাল দিয়ে দেন ট্রান্সপ্লান্টের জন্য, তার ক্ষেত্রে কিন্তু নেফ্রোলজিস্ট ছাড়াও আরও 3টে ডক্টরের ট্রান্সপ্লান্টের জন্য অ্যাপ্রুভাল লেগেছিল আমাদের। তো প্রথমে আমাদের যে ডক্টরের লেগেছিল সেটা হচ্ছে কার্ডিওলজিস্ট। একজন কার্ডিওলজিস্টকে আমাদের দেখাতে হয়েছিল। এক্ষেত্রে পেশেন্ট আর মানে রিসিপিয়েন্ট আর ডোনার দুজনকে কিন্তু দেখাতে হয়েছিল। প্রথমে কার্ডিওলজিস্ট, সেকেন্ড হচ্ছে সার্জেন, মানে যিনি সার্জারি করবেন আর কি, সেই সার্জারির যে ডক্টর তাকে দেখাতে হয়েছিল। আর 3 নম্বর হচ্ছে অ্যানেস্থেসিয়ার যিনি ডক্টর ছিলেন তাকেও দেখাতে হয়েছিল। এক্ষেত্রে যদি মহিলাদের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু গাইনোকোলজিস্টও মানে দেখাতে হয় আর কি। তো এই একদম প্রথমে নেফ্রোলজিস্টের অ্যাপ্রুভাল, আর তারপরে এই 3টে ডক্টর, কার্ডিওলজি, সার্জিক্যাল মানে সার্জারি ক্লিয়ারেন্স, আর একটা হচ্ছে অ্যানেস্থেসিয়া, এই 3টে ক্লিয়ারেন্স হওয়ার পরই কিন্তু ফাইনালি এই ডক্টরের যে এদিকের পার্টটা, লিগাল প্রসেসের ডক্টরের পার্টটা কিন্তু কমপ্লিট হয়ে যায়। এবং তারপর আবার ওনারা মানে লিগাল সেলে পাঠিয়ে দেন। এবার যখন তারপর লিগাল সেলে যায়, এই ডক্টরের কাছ থেকে অ্যাপ্রুভাল পাওয়ার পর লিগাল সেলে যাওয়ার পর তখন ওনারা একটা লিস্ট ধরিয়ে দেন, যে এরকম একটা লিস্ট ধরিয়ে দিয়ে দেন এবং বলেন যে এই লিস্টে যা যা ডকুমেন্টস আছে উনি বুঝিয়ে দেন এই ডকুমেন্টসগুলো নিয়ে যেতে। ঠিক আছে, এখানে যেমন আমি বলে দিচ্ছি, একটা হচ্ছে যে এই যা যা ডকুমেন্টস বলেছিল সেগুলো কিন্তু বেশিরভাগটা ওই 4জনকারই লাগবে আর কি, মানে ডোনারের গার্জেন, রিসিপেন্টের গার্জেন। প্রথমে যেমন দেখতে পাচ্ছ অরিজিনাল আধার কার্ড লেখা আছে, সেখানে যেন আধার কার্ডগুলো মোবাইল নাম্বারের সাথে লিঙ্ক থাকে। তারপর অরিজিনাল ভোটার কার্ড, 3 নম্বর হচ্ছে অরিজিনাল প্যান কার্ড, 4, 5, 6, 7 এইগুলো বাদ। 8 নম্বর হচ্ছে অরিজিনাল বার্থ সার্টিফিকেট অফ দ্য চিলড্রেন অফ ডোনার আর ডোনারের লিগাল গার্জেন, মানে ডোনার আর ডোনারের যে গার্জেন তাদের যে ছেলে বা মেয়ে তার বার্থ সার্টিফিকেট। আর তারপর হচ্ছে অরিজিনাল ইনকাম সার্টিফিকেট, মানে যে ইয়ারে আপনি এই অপারেশনটা সার্জারিটা হবে সেই ইয়ার এবং তার গত 2 বছরের, এই 3 বছরের পঞ্চায়েত প্রধানকে দিয়ে এই ইনকাম সার্টিফিকেট করাতে হবে ডোনারের। ঠিক আছে, আরেকটা হচ্ছে জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট অফ ডোনার আর ডোনারের গার্জেন, ডোনার আর ডোনারের গার্জেনের নামে একটা জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে। ঠিক আছে, তার যে পাসবুক, তার মানে এদিকে 1, 2, 3, 4, 5 এই 5টা ডকুমেন্ট, 1, 2, 3, 4, 5, 6 সরি 6টা ডকুমেন্ট কিন্তু লেগেছিল। অরিজিনাল আধার কার্ড, অরিজিনাল ভোটার কার্ড, অরিজিনাল প্যান কার্ড, এগুলো জেরক্সও লেগেছিল, আর সব কিছু কিন্তু সেলফ অ্যাটেস্ট করানো। আর অরিজিনাল বার্থ সার্টিফিকেট ছেলের, আর অরিজিনাল ইনকাম সার্টিফিকেট ডোনারের, আর জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডোনার আর ডোনারের গার্জেনের, এই কটা। আর তার সাথে একটা মেন সেটা হচ্ছে যে ডোমিসাইল সার্টিফিকেট। ঠিক আছে, স্থায়ী বাসিন্দার যে সার্টিফিকেট, অ্যাপ্রুভাল বাই এসডিও। ঠিক আছে, এই সার্টিফিকেটগুলো কিন্তু লেগেছিল, মানে আমাদেরকে বলেছিল এগুলো জমা দেওয়ার জন্য। ঠিক আছে, তো এবার এক্ষেত্রে বললে কি, যখন মানে এই এসডিও অ্যাপ্রুভালের জন্য আমরা
আবেদন করি এই ডোমিসাইল সার্টিফিকেটের জন্য, সেক্ষেত্রে কিন্তু সেখানে একটা পুলিশ ভেরিফিকেশন হয়েছিল। এবার পুলিশ ভেরিফিকেশনটা আমার ক্ষেত্রে হয়নি, রিসিপিয়েন্টের ক্ষেত্রে হয়নি, মানে ডোনারের ওখানে হয়েছিল। মানে এসডিও, ওখানকার যিনি এসডিও, তিনি ওখানকার যিনি লোকাল থানা, সেই থানাকে ইনফর্ম করেছিলেন যে এই ট্রান্সপ্লান্টের জন্য একটা আবেদন এসছে বা ডোমিসাইল সার্টিফিকেটের জন্য, তো ওটাকে ভেরিফাই করার জন্য। সেক্ষেত্রে কিন্তু ওখানকার যিনি থানা থেকে, সেই থানা থেকে কিন্তু আমাদের কাছে ফোন এসেছিলো, আমার বাবার কাছে ফোন আসে, আমার কাছে ফোন আসে, এবং সমস্ত ডিটেলস জানতে চায় যে আমি কীভাবে চিনি, কীভাবে কী পরিচয় হয়েছে, কেন দিতে চাচ্ছি, এই সমস্ত কিছু কিন্তু ইনফরমেশান ওনারা নেন, এবং নেওয়ার পর তারপরে কিন্তু অ্যাপ্রুভাল করেন। তো আলটিমেটলি এই ডোমিসাইল সার্টিফিকেটে আমাদের প্রথম পুলিশ ভেরিফিকেশান হয় আর কি। আর তারপর এই সমস্ত কিছু মানে এই ডকুমেন্টসগুলো যখন রেডি হয়ে যায়, তারপর এগুলোকে নিয়ে গিয়ে আমরা জমা দিই লিগাল সেলে, হসপিটালের লিগাল সেলে। সো এই সমস্ত ডকুমেন্টগুলো যখন আমরা লিগাল সেলে জমা দিয়ে দিই, তখন ওনারা আমাদেরকে আবার সেকেন্ড টাইম একবার কোর্টে পাঠান। সেক্ষেত্রেও কিন্তু ওই সেম ডোনারের গার্জেন আর রিসিপিয়েন্টের গার্জেন। তো এবার কোর্টে কী হয়েছিল, এবার ওই আমরা সেম কোর্টের ওই যে প্যানেলের লিস্ট ছিল উকিলের, আমরা ওই কোয়েল ম্যামের সাথেই কন্ট্যাক্ট করেছিলাম, এবং এইবার কোর্টে হয়েছিল যে ওখানে একটা ভিডিও কাউন্সেলিং হয়। মানে ভিডিও কাউন্সেলিং মানে ওখানে ডোনারের গার্জেন এবং রিসিপিয়েন্টের গার্জেন তিনজনকে কিছু প্রশ্ন করা হয়, এবং সেই প্রশ্নগুলো কিন্তু একটা ক্যাসেটে রেকর্ড করা হয়, এবং নর্মাল যেমন প্রশ্ন করা হয়ে থাকে, কী করেছেন, কেন দিচ্ছেন, এই সমস্ত কিছুই। তো এই প্রশ্নগুলো করা হয়ে গেলে তারপর ওখানে একটা সিডি ক্যাসেট তৈরি হয়, এবং তার সাথে একটা কিছু ডকুমেন্টসও দেয়, এবং আলটিমেটলি ওই ডকুমেন্টস এবং সিডিটা নিয়ে গিয়ে আবার লিগাল সেলে জমা দিতে হয়। ঠিক আছে, তো আলটিমেটলি যখন এগুলো সব জমা দেওয়ার পর, আর এক্ষেত্রেও কিন্তু আবারও আমাদেরকে এই কোর্টে 6,000 টাকা লেগেছিল। তো আমাদের এই কোর্টে দুবারে কোর্টে যেতে হয়েছিল, দুবারই 12,000 টাকা, 12,000 টাকা লেগেছিলো। আর যাদের রিলেটেড ট্রান্সপ্লান্ট হয়, যাদের প্যারালাইসিস ট্রান্সপ্লান্ট, সেক্ষেত্রে কিন্তু সেকেন্ড টাইম কোর্টে যেতে হয় না, একবারই কোর্টে যেতে হয়। আর তারপর হচ্ছে যে যখন এই সমস্ত ডকুমেন্টসগুলো আবার জমা দিলাম, তারপর আমাদেরকে আবার আসতে বললেন 3-4 দিন পর। তো আলটিমেটলি যখন আমরা 3-4 দিন পর গেলাম, ওখানে দুটো ডকুমেন্টসকে সামান্য কিছু তথ্য ভুল থাকার জন্য সেগুলোকে আবার কোর্টে গিয়ে এফিডেভিট করতে হয়। সেক্ষেত্রেও আমাদের ওখানে আবার দুটো এফিডেভিটের জন্য প্রায় 1,000 টাকার মতো আবার লাগে। ওই সেম উকিলের ধরেই আমরা এফিডেভিট করেছিলাম, এবং ফাইনালি যখন সব কিছু ডকুমেন্টস ওকে হয়ে যায়, তখন ওনারা এরকম একটা পুরো ফাইল রেডি করেন, এত মোটা একটা ফাইল রেডি করেন। এখানে সমস্ত ডকুমেন্টস প্লাস রিপোর্টস, এই সমস্ত কিছু কিন্তু এখানে অ্যাটাচ থাকে, এবং এটার 5 কপি জেরক্স করতে বলা হয়, যার মধ্যে 2 কপি আমাদেরকে দেওয়া হয়, 2 কপি হসপিটাল নিজে রেখে দেয়, এবং 1 কপি পাঠায় স্বাস্থ্য ভবনে ফর এনওসি। ঠিক আছে, এই হলো পুরো প্রসেস। এবার স্বাস্থ্য ভবনের প্রসেসটা বলি। এবার স্বাস্থ্য ভবনে যখন এই ফাইলটা পৌঁছায়, তো পৌঁছায় স্বাস্থ্য ভবন থেকে আবার আমার ডোনারের যে ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্টের যে সিএমএইচও, কমিউনিটি মেডিকেল হেলথ অফিসার, কমিউনিটি নয়, চিফ মেডিকেল হেলথ অফিসার, তার কাছে এটা অ্যাপ্রুভালের জন্য একটা লেটার পৌঁছায়। তারপর এই চিফ মেডিকেল অফিসার আবার সিএমএইচও আবার সেই লেটারটা আবার বিএমএইচওর কাছে পাঠায়। তো যখন এই লেটারটা বিএমএইচওর কাছে পৌঁছায়, তখন বিএমএইচও আবার আমাদেরকে ইনফর্ম করে, এবং ডোনারকে ইনফর্ম করে, সবাইকে ইনফর্ম করে একদিন একটা ডেটে আসার জন্য বলেন। এবং সেক্ষেত্রে আবার উনি যে ডেটে বলেন, সেই ডেটে আবার আমার গার্জেন বা আমার বাবা গিয়ে, তারপর ডোনারের গার্জেন থেকে 3জনকে নিয়ে ওখানেও আবার একটা ভিডিও কাউন্সেলিং হয়। সেটাও কিন্তু ভিডিও রেকর্ড করা হয়। সেটা হয় ওখানকার যিনি বিএমএইচও এবং ওখানকার যিনি এসডিও নয়, বিডিও এবং বিএমএইচও, এই দুজন মিলে মানে ইন্টারভিউটা নেন, এবং সেটাও কিন্তু ক্যামেরা বন্দি করা হয়। ওখানেও সেম কোয়েশ্চেন, ওই নর্মালি কোয়েশ্চেনই জিজ্ঞেস করা হয়, কীভাবে চেনেন, কেন দিচ্ছেন, হ্যান ত্যান, এইসব প্রশ্ন করা হয়। এবং আলটিমেটলি ওই প্রশ্নগুলো করা হয়ে গেলে, সব কিছু হয়ে গেলে, তারপর ওনারা স্যাটিসফাই হলে তারপর ওনারা অ্যাপ্রুভাল পাঠিয়ে দেন স্বাস্থ্য ভবনে। এই যতক্ষণ না বিএমএইচও বা সিএমএইচও এই অ্যাপ্রুভালটা দিচ্ছে, ততক্ষণ কিন্তু ওখানে লিস্টে রিলেটেডের ক্ষেত্রে নাম, নন রিলেটেড ক্ষেত্রে নাম বেরোবে না। সুতরাং নন রিলেটেড ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে নাম ওখানে তখনই বেরোবে যখন এই ফাইনাল সিএমএইচও, মানে এটাকে ডোনার ডিস্ট্রিক্ট ভেরিফিকেশন বলা হয়, যেটা ফাইনাল করে স্বাস্থ্য ভবন থেকে। তো যতক্ষণ না সিএমএইচও অ্যাপ্রুভাল দিচ্ছে, ততক্ষণ কিন্তু স্বাস্থ্য ভবনে তুমি হাজার চেষ্টা করলেও ওখানে নাম বার করতে পারবে না। তো লাস্ট ফাইনাল হচ্ছে সিএমএইচওর ভেরিফিকেশনটা, মানে মোস্ট ইম্পর্টেন্ট। সো ফাইনালি যখন সিএমএইচও পুরো আমাদের অ্যাপ্রুভাল দিয়ে দিলেন ওখানে, তারপর কিছুদিনের মধ্যে কিন্তু আমার লিস্টে, ট্রান্সপ্লান্ট মিটিংয়ে আমার লিস্টে নাম চলে আসে। এবং মিটিংয়ে নাম আসার কিছুদিন পরই ওখানে মিটিংটা থাকে। তো ফাইনালি যখন মিটিংয়েও সেম ওই ডোনারের গার্জেন আর রিসিপিয়েন্টের গার্জেনকে যেতে হয়। তো ওখানে গিয়েছিলেন, ওখানে নর্মালি ওখানে শুধু ডকুমেন্টস চেক করেছিলেন, নর্মালি কিছু কোয়েশ্চেনও করেনি, বাস মিনিট 15-20 মধ্যে একদম সব কিছু কমপ্লিট হয়ে গেছিল। তো ওনারা ডকুমেন্টসগুলো চেক করেছিলেন,
মানে ওনারা যে আসল ডকুমেন্টসগুলো সেগুলো নিয়ে যেতে বলেছিলেন, সেগুলো জাস্ট চেক করে মিলিয়ে নিয়েছিলেন ওই ফাইলটার সাথে। মিলিয়ে নেওয়ার পর ওনারা অ্যাপ্রুভ করে দেন, এবং তারপর কিছুদিনের মধ্যেই, তার 2-3 দিনের মধ্যেই কিন্তু এনওসিটা ওনারা হসপিটালে পাঠিয়ে দেন। তারপর এই হসপিটাল থেকে আমাদের কল করে, এবং আমরা গেলে তারপর আমাদেরকে ভর্তির বা অ্যাডমিশনের ডেট দিয়ে দেয় এবং অপারেশনের ডেট দিয়ে দেয়। তো এই হলো পুরো প্রসেস। এক্ষেত্রে যেটা বললাম, যদি রিলেটেড ট্রান্সপ্লান্ট হয় সেক্ষেত্রে কিন্তু প্রসেসটা খুবই ইজি। সেক্ষেত্রে প্রথমে টেস্টিংগুলো হয়ে যায় রিলেটেড ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে, যেহেতু আমি জানি, কারণ আমার ওই চেনা পরিচিত যার সাথে আমি ছিলাম একসাথে ট্রান্সপ্লান্ট হচ্ছে, তিনি মানে তার কাছ থেকেই শোনা, তাদের কোর্টে একবারই যেতে হয়েছে, কোর্টে 2বার যেতে হয়নি। আর ওনাদের যে এই যে ভিডিও কাউন্সিলিং, আমাদের যেটা কোর্টে ভিডিও কাউন্সিলিং হচ্ছে, ওনাদের এই ভিডিও কাউন্সিলিংটা কিন্তু হসপিটালের ভেতরে, মানে হসপিটালের লিগাল সেল থেকে করানো হয়েছে। ওনাদেরও একটা ভিডিও কাউন্সিলিং হয়েছে, সেক্ষেত্রে কিন্তু সেটা হসপিটালেই হয়েছে, তাদেরকে কিন্তু কোর্টে যেতে হয়নি। নন রিলেটেড ক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে কোর্টে যেতে হয়েছে। আর 2বার যে কোর্টে গিয়েছিলাম সেক্ষেত্রে আমাদের 6-12 হাজার টাকা খরচা হচ্ছে 2বার কোর্টে, ঠিক আছে। আর রিলেটেড ট্রান্সপ্লান্ট হলে যেমনটা বললাম 1 মাস, সব কিছু ওকে থাকলে 1 মাসের মধ্যেই কমপ্লিট হয়ে যায়। আর সেক্ষেত্রে যদি নন রিলেটেড হয় সেক্ষেত্রে 4-5 মাসও লাগতে পারে, 6-7 মাসও লাগতে পারে, 8-9 মাসও লাগতে পারে, 1 বছরও লাগতে পারে। সেটা ডিপেন্ড করছে আপনি কত তাড়াতাড়ি এই ডকুমেন্টসগুলো অ্যাপ্রুভ করাচ্ছেন বা কত তাড়াতাড়ি এই প্রসেসগুলো কমপ্লিট করছেন, সেটার উপর ডিপেন্ড করছে। সো এই ছিল আমার পুরো ট্রান্সপ্লান্টের লিগ্যাল প্রসেস। বাকি তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে এই রিলেটেড তোমরা করতে পারো, আমি চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার। বাকি ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার। আর আমার আইডি নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার অফ ইউর হেলথ। কারণ শরীর ভালো থাকলে মন ভালো থাকে, আর মন ভালো থাকলে সব ভালো থাকে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওয়ে।